আমরা জানি ফুল উদ্ভিদের জনন অঙ্গ। ফুলের মাধ্যমে উদ্ভিদ প্রজনন সম্পাদন করে। সকল উদ্ভিদে কি ফুল হয়? না, পৃথিবীতে কিছু উদ্ভিদ আছে যাদের ফুল হয় না, এদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ, যেমন মস, ফার্ন। নগ্নবীজি উদ্ভিদেও কিন্তু ফুল হয় না, তাদেরকে আগে সপুষ্পক উদ্ভিদের দলভুক্ত করা হয়েছিল, কিন্তু বর্তমানে বলা হয় যে না, নগ্নবীজি উদ্ভিদ সপুষ্পক নয়, মূলত তারা অপুষ্পক উদ্ভিদ। তাহলে আবৃতবীজি উদ্ভিদগুলো মূলত সপুষ্পক উদ্ভিদ। তাহলে আবৃতবীজি উদ্ভিদের এই যে ফুল বা পুষ্প, এটাকে জনন অঙ্গ বলা হয়, কারণ এর মধ্যে আছে পুংস্তবক, আছে স্ত্রীস্তবক। এই পুংস্তবক এবং এই স্ত্রীস্তবক এগুলো হলো জনন স্তবক, এবং এগুলোকে বলা হয় অত্যাবশ্যকীয় স্তবক, কারণ এই দুইটা স্তবক ছাড়া প্রজনন সম্ভব না। এরা প্রজননের সাথে সরাসরি সম্পর্কিত, এই জন্য এই দুইটাকে বলা হয় অত্যাবশ্যকীয় স্তবক। আর বৃতি ও দলমণ্ডলকে বলা হয় সাহায্যকারী স্তবক। ফুলের এই চারটা স্তবক অবস্থান করে পুষ্পাক্ষের উপরে, তাহলে পুষ্পাক্ষের উপরে ফুলের চারটি স্তবক অবস্থান করে। আর এই ফুল এর মাধ্যমে উদ্ভিদের এবং সপুষ্পক উদ্ভিদের যৌন প্রজনন সম্পন্ন হয়। উদ্ভিদ অযৌন প্রজনন করতে পারে কিনা? অবশ্যই পারে। যেখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ছাড়াই প্রজনন সম্পন্ন হয় সেটাকে বলা হয় অযৌন প্রজনন। আমরা জানি যে উদ্ভিদ তার অঙ্গের মাধ্যমে প্রজনন করে। অঙ্গ কেটে নিয়ে, ডাল কেটে নিয়ে আরেক জায়গায় লাগায়, তো সেখানে গাছ তৈরি হয়ে যায়, অঙ্গজ প্রজনন। এটা একটা অযৌন প্রজনন। কিছু উদ্ভিদের গোড়া থেকে চারা সৃষ্টি হয়, বাঁশের চারা, কলার চারা। এই যে চারা তৈরি হইল, এখানে কোনো শুক্রাণু ডিম্বাণুর প্রয়োজন হয় নাই, এগুলো অযৌন প্রজনন, অঙ্গজ প্রজনন। তাহলে শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়াই যে প্রজনন হয় সেটা হলো অযৌন প্রজনন, আর শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে যে প্রজনন হয় সেটাকে বলা হয় যৌন প্রজনন। আমাদেরকে মনে রাখতে হবে, সপুষ্পক উদ্ভিদে যৌন প্রজনন এবং অযৌন প্রজনন এই দুই ধরনের প্রজনন সম্পন্ন হয়। সপুষ্পক উদ্ভিদ, এই উদ্ভিদগুলো এর সৃষ্টির সূচনার দিকে যদি আমরা একটু নজর দিই, অনেকের কাছে প্রশ্ন করলে আমরা দ্বিধায় পড়ে যাই যে উদ্ভিদের শুক্রাণু ডিম্বাণু আছে কিনা। অনেকেই দ্বিধায় পড়ে যে উদ্ভিদের শুক্রাণু ডিম্বাণু কেমন যেন একটা আছে না নাই, আছে না নাই, একটা দ্বিধা। আমরা স্পষ্ট করে এই কথা জানতে হবে যে উদ্ভিদেরও শুক্রাণু ডিম্বাণু আছে, কিন্তু এখানে একটা প্রশ্ন আমাদের মনে রাখতে হবে যে উদ্ভিদের শুক্রাণু আছে কিন্তু তাদের শুক্রাশয় নেই। প্রাণীর যেমন শুক্রাশয়ের ভিতরে শুক্রাণু তৈরি হয়, উদ্ভিদের এইভাবে শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু তৈরি হয় না। তাহলে কোথায় তৈরি হয়? আমরা প্রথমত উত্তরটা দিয়ে রাখি যে উদ্ভিদের ফুং গ্যামেটোফাইট এর মধ্যে শুক্রাণু উৎপন্ন হয়। আমরা ব্যাখ্যা করব ইনশাল্লাহ। ফুং গ্যামেটোফাইটের মধ্যে শুক্রাণু উৎপন্ন হয়, স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়। তাহলে উদ্ভিদে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হয়, আর সেই শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হওয়ার পরে এরা যখন মিলিত হয়, উৎপন্ন হয় জাইগোট। সেই জাইগোট বিভাজিত হয়ে তৈরি হয় ভ্রূণ। এই ভ্রূণ থাকে বীজের মধ্যে। সেই বীজের যখন অঙ্কুরোদ্গম হয় তখন সেই ভ্রূণ থেকে চারা সৃষ্টি হয়। চারা আস্তে আস্তে বড় হয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ সৃষ্টি হয়। এখন প্রশ্ন যে এই যে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ তৈরি হলো, এই উদ্ভিদের সূচনা কোন জায়গা থেকে? একটা পূর্ণাঙ্গ সপুষ্পক উদ্ভিদের সৃষ্টি কোন কোষ থেকে? উত্তর হইল জাইগোট। তো জাইগোট তো হলো ডিপ্লয়েড, এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। জাইগোট ডিপ্লয়েড। তাহলে জাইগোট যেহেতু ডিপ্লয়েড,
এবং সেই জাইগোটটা বিভাজিত হয়ে ভ্রূণ সৃষ্টি হয়, ভ্রূণটা ডিপ্লয়েড, সেই ভ্রূণটা অঙ্কুরোদ্গমের মাধ্যমে চারা সৃষ্টি হয়, তাহলে চারাটাও ডিপ্লয়েড। সেই চারাটা আস্তে আস্তে বড় হয়ে পূর্ণাঙ্গ একটা সপুষ্পক উদ্ভিদ হয়, তাহলে নিশ্চয়ই সপুষ্পক উদ্ভিদটাও ডিপ্লয়েড। উদ্ভিদের এই ডিপ্লয়েড দশাকে বলা হয় স্পোরোফাইট। স্পষ্ট কথা, স্পোরোফাইট। স্পোরোফাইট। তোমরা বলো স্পোরোফাইট কাকে বলে? উদ্ভিদের ডিপ্লয়েড দশাকে বলা হয় স্পোরোফাইট। ডিপ্লয়েড বলতে কি বোঝায় নিশ্চয়ই জানো, যেখানে 2 সেট ক্রোমোজোম থাকে। আমরা এইমাত্র আলোচনা করলাম যে এই স্পোরোফাইট সপুষ্পক উদ্ভিদ, এই সম্পূর্ণ উদ্ভিদটা তৈরি হয়েছে কিসের থেকে? জাইগোট থেকে। তাহলে স্পোরোফাইটের প্রথম কোষের নাম কি? জাইগোট। অর্থাৎ জাইগোট থেকেই স্পোরোফাইটের সৃষ্টি। এই জন্য স্পোরোফাইট এর প্রথম কোষ হলো জাইগোট। জাইগোট তৈরি হলো, জাইগোট বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি হলো, সেই ভ্রূণ থেকে পরবর্তীতে চারা তৈরি হলো, সেই চারা থেকে পরবর্তীতে একটা সপুষ্পক উদ্ভিদ তৈরি হইল। এখন সপুষ্পক উদ্ভিদটার কি কি আছে? আমরা জানি যে একটা সপুষ্পক উদ্ভিদের মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে, ফুল আছে, ফল আছে। এই সব কিছুই তো একটা সপুষ্পক উদ্ভিদের মধ্যে আছে। এখন তাহলে আমরা সপুষ্পক উদ্ভিদের কোন অংশটা স্পোরোফাইট বা ডিপ্লয়েড? যেহেতু জাইগোট থেকে বিভাজনের মাধ্যমে সম্পূর্ণ দেহটা তৈরি হয়েছে, তাহলে পুরা দেহের মধ্যে যত কোষ আছে সবগুলি ডিপ্লয়েড এবং সব স্পোরোফাইট। একটা সপুষ্পক উদ্ভিদের মূলটাও স্পোরোফাইট, কাণ্ডটাও স্পোরোফাইট, তার পাতা, তার ফুল, তার ফল সমস্ত কিছুই কি স্পোরোফাইট। তোমরা কি বুঝতে পারছো? ফুল স্পোরোফাইট। এখন তোমরা বলো উদ্ভিদের ডিপ্লয়েড দশাকে কি বলে? স্পোরোফাইট বলে। আর উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাকে কি বলে? হ্যাপ্লয়েড দশাকে গ্যামেটোফাইট বলে। আমরা সেই কথাটা এখানে একটু লিখে রাখি যে উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাকে গ্যামেটোফাইট বলে, যেটা হ্যাপ্লয়েড, গ্যামেটোফাইট। এখন আমরা লক্ষ্য করলাম এই পর্যন্ত যে একটা সপুষ্পক উদ্ভিদ তৈরি হয়েছে, এই উদ্ভিদটার মধ্যে কিন্তু এখন সম্পূর্ণরূপে স্পোরোফাইট অর্থাৎ ডিপ্লয়েড, এর মধ্যে হ্যাপ্লয়েড কিচ্ছু নাই, সব ডিপ্লয়েড। এখন তাহলে এই সপুষ্পক উদ্ভিদের জীবনচক্রে কি গ্যামেটোফাইট কখনো সৃষ্টি হবে? কখন সৃষ্টি হবে? লক্ষ্য করো, এই যে সপুষ্পক উদ্ভিদের এই যে ফুল, সেই ফুলের মধ্যে আমরা বলেছি যে তার 4টা স্তবক তার পুষ্পাক্ষের উপরে অবস্থান করে, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এর মধ্যে অত্যাবশ্যকীয় স্তবক পুংস্তবক, স্ত্রীস্তবক। পুংস্তবকের মধ্যে প্রতিটা সদস্যকে বলা হয় পুংকেশর। তোমরা নিশ্চয়ই জানো যে ফুলের মধ্যে অনেকগুলি পুংকেশর থাকতে পারে, সবগুলোকে একত্রে বলা হয় পুংস্তবক, এক একটাকে বলা হয় পুংকেশর। এখন বলো সেই পুংকেশরটা কি গ্যামেটোফাইট না স্পোরোফাইট? পুংকেশরটাও স্পোরোফাইট। আমরা একটা পুংকেশরের ছবি নেই যে এটা একটা পুংকেশর, তার কয়টা অংশ? এই পুংকেশরটার 2টা অংশ, একটা হলো পুংদণ্ড বা পরাগদণ্ড, আর একটা হলো পরাগধানী। এরাও নিশ্চয়ই স্পোরোফাইট, কারণ এদের মধ্যে যত কোষ আছে সব ডিপ্লয়েড। এরা যেহেতু স্পোরোফাইট, তো এদের মধ্যে যত কোষ আছে সব হইল ডিপ্লয়েড। তাহলে এই পরাগধানীর ভিতরে সৃষ্টি হয় পরাগথলি, এক বা একাধিক পরাগথলি সৃষ্টি হয়, এগুলো হইল পরাগথলি। তাহলে পরাগথলিটাও ডিপ্লয়েড। ভালো করে বুঝো, এই পরাগথলির ভিতরে যত কোষ আছে সবাই ডিপ্লয়েড। তাহলে তার মধ্যে যেই কোষের থেকে পরাগ রেণু তৈরি হয় সেই কোষগুলোকে বলা হয় পরাগ মাতৃকোষ। তাহলে পরাগ মাতৃকোষগুলো নিশ্চয়ই ডিপ্লয়েড। তাহলে এই পরাগধানীর এই পরাগথলির ভিতরে যে পরাগ মাতৃকোষ আছে সেই কোষগুলো তো ডিপ্লয়েড, এটাও স্পোরোফাইট। পরাগ মাতৃকোষটাও কি স্পোরোফাইট, ডিপ্লয়েড পরাগ মাতৃকোষ। এখন এই পরাগ মাতৃকোষ থেকে পরাগ রেণু উৎপন্ন হয়। পরাগ রেণু হইল হ্যাপ্লয়েড, পরাগ রেণু
হ্যাপ্লয়েড। তাহলে এই ডিপ্লয়েড পরাগ মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড পরাগ রেণু তৈরি হবে। তাহলে কোন প্রক্রিয়া লাগবে বলো দেখি? অবশ্যই মিউসিস। কারণ মিউসিসের দ্বারাই ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। একটি কোষ থেকে 4টি কোষ তৈরি হয়, এখানে 4টি কোষ তৈরি হবে। কিন্তু আমার প্রশ্ন হইল এটা যে এখানে প্রক্রিয়াটা কিভাবে হইল, যে এটা হইল মিউসিসের দ্বারা। তাহলে মিউসিসটা উদ্ভিদের কোথায় হইল? পরাগধানীর পরাগ থলির ভিতরে পরাগ মাতৃকোষ মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, হ্যাপ্লয়েড পরাগ রেণু উৎপন্ন হয়। এই পরাগ রেণুকে বলা হয় মাইক্রোস্পোর। কি বলা হয়? মাইক্রোস্পোর। তোমরা একটু শব্দটার দিকে পরিচিত হও। মাইক্রো মানে ছোট, মাইক্রোস্পোর, SPORE, স্পোর মানে রেণু। তাহলে মাইক্রোস্পোর বা পরাগ রেণু তৈরি হইল কোথায়? পরাগধানীর পরাগ থলির ভিতরে। এখন দেখো, এই স্পোর উৎপন্ন হয় যে অঙ্গের মধ্যে, তাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। এখন আমাদের এই মাইক্রোস্পোর উৎপন্ন হইল যে অঙ্গের মধ্যে, তাকে বলা হবে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এখন সেটা কোথায় উৎপন্ন হইল? আমরা এইমাত্র দেখলাম যে মাইক্রোস্পোর উৎপন্ন হইল এই পরাগ থলির ভিতরে। তাহলে পরাগ থলিটা হলো মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তোমরা কি বুঝতে পারছো? সপুষ্পক উদ্ভিদের জন্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম কোনটা? পরাগ থলি, পরাগ থলি। আর পরাগ রেণুটা কি? মাইক্রোস্পোর, পরাগ রেণু। তোমরা কি বুঝতে পারতেছো যে পরাগ রেণুটা যে হ্যাপ্লয়েড, আর হ্যাপ্লয়েড দশাকে কি বলে? উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাকে বলে গ্যামেটোফাইট। তাহলে এখানে কিন্তু একটা গ্যামেটোফাইট শুরু হয়ে গেছে অলরেডি। তাহলে একটা গ্যামেটোফাইটের এই যেটাকে বলা হবে মাইক্রো গ্যামেটোফাইট বা ফুং গ্যামেটোফাইট, সেই ফুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কিন্তু এই পরাগ রেণু। তাহলে পরাগ রেণু থেকে উৎপন্ন হবে ফুং গ্যামেটোফাইট। কারণ গ্যামেটোফাইট হলো হ্যাপ্লয়েড, পরাগ রেণু হইল হ্যাপ্লয়েড। এখন আমাদের বোঝার বিষয় হলো এই যে পরাগ রেণু, এই পরাগ রেণু থেকে তৈরি হবে ফুং গ্যামেটোফাইট। এটা কখন তৈরি হবে, কোথায় তৈরি হবে, আমরা এটা একটু জানি একটু পরে। আপাতত আমরা একটু জেনে নেই যে সপুষ্পক উদ্ভিদের মধ্যে আমরা তো দেখলাম যে মাইক্রোস্পোর বা পরাগ রেণু উৎপন্ন হইল। উদ্ভিদের মধ্যে আর কোনো রেণু বা স্পোর কি তৈরি হয়? আমাদের মনে রাখতে হবে যে এই সপুষ্পক উদ্ভিদের মধ্যে আরও এক প্রকারের রেণু উৎপন্ন হয়, সেটাকে বলা হয় মেগাস্পোর বা স্ত্রী রেণু। এটা কোথায় সৃষ্টি হয়? এটা সৃষ্টি হয় স্ত্রীকেশরের ভিতরে, স্ত্রীকেশরের গর্ভাশয়ের ভিতরে, গর্ভাশয়ের ডিম্বকের ভিতরে। তোমরা জানো যে ফুলের স্ত্রীস্তবকের মধ্যে যে স্ত্রীকেশর আছে, সেখানে আছে গর্ভাশয়, সেই গর্ভাশয়ের পরে আছে গর্ভদণ্ড, সেই গর্ভদণ্ডের পরে আছে গর্ভমুণ্ড। এরকমভাবে এইরকম একটা ছবি আছে। আর এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়ের ভিতরে আছে এরকম ডিম্বক, এরকম ডিম্বক আছে এই গর্ভাশয়ের ভিতরে। এই গর্ভাশয়ের ভিতরে সৃষ্টি হয় স্ত্রী রেণু মাতৃকোষ। গর্ভাশয়ের এই ডিম্বকের ভিতরে সৃষ্টি হয় স্ত্রী রেণু মাতৃকোষ। আমরা যেরকম বলেছি যে এটা হলো পরাগ মাতৃকোষ, তো এখানেও সৃষ্টি হয় স্ত্রী রেণু মাতৃকোষ। এটা ডিপ্লয়েড, এটা ডিপ্লয়েড। এখন এই স্ত্রী রেণু মাতৃকোষ থেকে এখানে স্ত্রী রেণু বা মেগাস্পোর সৃষ্টি হয়, সেটা হলো হ্যাপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কোষ কীভাবে তৈরি হবে? নিশ্চয়ই মিউসিসের দ্বারা। তাহলে এই গর্ভাশয়ের এই ডিম্বকের ভিতরে মিউসিস প্রক্রিয়ায় এই স্ত্রী রেণু মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু সৃষ্টি হয়। এখন আমরা একটু দেখি এই কোষটা, এই ডিপ্লয়েড কোষটা, এখানে মিউসিসের মাধ্যমে এরকমভাবে 4টি কোষ, এবং এই প্রত্যেকটা কোষ হয় হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড স্ত্রী রেণু সৃষ্টি হয়। তাহলে আমরা কি বুঝলাম? স্ত্রী রেণু মাতৃকোষ থেকে 4টি স্ত্রী রেণু বা মেগাস্পোর সৃষ্টি হয় মিউসিস প্রক্রিয়া। এরপরে সেই যে মিউসিস হলো, 4টি মেগাস্পোর উৎপন্ন হইল। যেহেতু মেগাস্পোরগুলি হ্যাপ্লয়েড, তাহলে নিশ্চয়ই এখান থেকেও গ্যামেটোফাইট তৈরি হবে, কারণ উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাকে গ্যামেটোফাইট বলে। তাহলে এই যে মেগাস্পোর বা স্ত্রী রেণু,
তারাও একটা গ্যামেটোফাইটের প্রথম কোষ। আর এই স্ত্রী রেণু থেকে সৃষ্টি হয় স্ত্রী গ্যামেটোফাইট, পরাগ রেণু থেকে সৃষ্টি হয় পুং গ্যামেটোফাইট, স্ত্রী রেণু থেকে সৃষ্টি হয় স্ত্রী গ্যামেটোফাইট। এখন এদের নাম যেহেতু মেগাস্পোর, আর মেগাস্পোর উৎপন্ন হয় ডিম্বকের ভিতরে, এই জন্য ডিম্বককে বলা হয় মেগাস্পোরাঞ্জিয়াম। যে অঙ্গে স্পোর সৃষ্টি হয় তাকে স্পোরাঞ্জিয়াম বলে। তাহলে ডিম্বকের ভিতরে মেগাস্পোর উৎপন্ন হয়, এই জন্য ডিম্বককে বলা হয় মেগাস্পোরাঞ্জিয়াম। তাহলে এই মেগাস্পোর, তুমি লক্ষ্য করো যে এই মেগাস্পোর ডিম্বকের ভিতরে তৈরি হইল। এখন এই মেগাস্পোর থেকে স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হবে কিভাবে? যে এই কোষগুলো 4টি কোষ থেকে অথবা 2টি কোষ থেকে অথবা কেবলমাত্র একটি কোষ থেকে মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটি ভ্রূণথলি তৈরি হবে। এখানে ভ্রূণথলি তৈরি হবে এবং সেখানে 8টি কোষ, একটা ডিম্বাণু, তার সাথে 2টি সহকারী কোষ, গৌণকেন্দ্রিকা এবং প্রতিপাদক কোষের সমন্বয়ে এই একটা স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হবে। তাহলে স্ত্রী গ্যামেটোফাইট কাকে বলে? আমরা যদি একটু লক্ষ্য করি, স্ত্রী গ্যামেটোফাইট কাকে বলে? ডিম্বাণু, সহকারী কোষ, গৌণকেন্দ্রিকা ও প্রতিপাদক কোষকে একত্রে স্ত্রী গ্যামেটোফাইট বলে। আর স্ত্রী গ্যামেটোফাইটের আরেকটা নাম হলো ভ্রূণথলি। ভ্রূণথলি। তাহলে টোটালি এটা হলো একটা ভ্রূণথলি এবং তার মধ্যে আছে ডিম্বাণু, সহকারী কোষ, গৌণকেন্দ্রিক এবং প্রতিপাদক কোষ। আর এদেরকে একত্রে বলা হয় স্ত্রী গ্যামেটোফাইট। ভালো করে বুঝো, স্ত্রী গ্যামেটোফাইটটা কোথায় তৈরি হলো? ফুলের গর্ভাশয়ের ডিম্বকের ভিতরে। ফুলের গর্ভাশয়ের ডিম্বকের ভিতরে স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হলো। আর এই দিকে আমরা বলেছি যে পুং গ্যামেটোফাইট তৈরি হবে, সেটা কোথায়, কখন, কিভাবে তৈরি হবে? এই পুং গ্যামেটোফাইট তৈরি হওয়ার জন্য ফুলের পরাগধানী থেকে এই পরাগ রেণুগুলো এই গর্ভমুণ্ডে আসতে হবে, আর না হয় পুং গ্যামেটোফাইট তৈরি হবে না। তাহলে এই ফুলের পরাগধানী থেকে এই পরাগ রেণু গর্ভমুণ্ডে আসাকে বলা হয় পরাগায়ন। কি বলা হয়? পরাগায়ন বা পলিনেশন। তাহলে ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু গর্ভমুণ্ডে আসার পরে কি হবে? গর্ভমুণ্ডে আসার পরে এই পরাগ রেণুটার মধ্যে অঙ্কুর উদ্গম হবে, অর্থাৎ পরাগ নালিকা তৈরি হবে। পরাগ নালিকা তৈরি হবে। এবং আমরা একটু দেখি এটা ছবিটা, একটা পরাগ রেণু নিয়ে দেখি যে এটা হলো একটা পরাগ রেণু। তো এই পরাগ রেণু থেকে তৈরি হইল পরাগ নালিকা, এইভাবে নালিকা তৈরি হইল। আর এই পরাগ নালিকার ভিতরে থাকে নালিকা নিউক্লিয়াস আর 2টা পুং গ্যামেট। তাহলে পরাগ রেণু এরকম, পরাগ রেণু, পরাগ নালিকা, নালিকা নিউক্লিয়াস ও 2টা পুং গ্যামেটকে একত্রে বলা হয় পুং গ্যামেটোফাইট। তাহলে পুং গ্যামেটোফাইট কাকে বলে? ভালো করে খেয়াল করো। পরাগ রেণু, পরাগ নালিকা, নালিকা নিউক্লিয়াস ও 2টি পুং গ্যামেট বা শুক্রাণুকে একত্রে বলা হয় পুং গ্যামেটোফাইট। আর এই পুং গ্যামেটোফাইটের সৃষ্টি কোন কোষের থেকে? পরাগ রেণু থেকে। এই জন্য পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ হইল পরাগ রেণু। এবং তোমরা লক্ষ্য করেছ যে এই টোটাল ছবিটার নাম হইল পুং গ্যামেটোফাইট, আর এর মধ্যে আছে পুং গ্যামেট বা শুক্রাণু। তাহলে আমরা কি বলতে পারি যে উদ্ভিদের বা সপুষ্পক উদ্ভিদের পুং গ্যামেট বা শুক্রাণু কোথায় তৈরি হয়? পুং গ্যামেটোফাইটের মধ্যে। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এই যে পুং গ্যামেটোফাইট, এর মধ্যে আছে পুং গ্যামেট কয়টি? 2টি। তাহলে সপুষ্পক উদ্ভিদের পুং গ্যামেটোফাইটের মধ্যে 2টি পুং গ্যামেট সৃষ্টি হয়। আর এটা হলো স্ত্রী গ্যামেটোফাইট, এর মধ্যে স্ত্রী গ্যামেট কয়টি? স্ত্রী গ্যামেট মাত্র একটি, যেটার নাম হলো ডিম্বাণু। তাহলে ডিম্বাণু হলো স্ত্রী গ্যামেট একটি। তাহলে একটি স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে একটি স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়, আর একটি পুং গ্যামেটোফাইটের মধ্যে 2টি পুং গ্যামেট সৃষ্টি হয়। এই যে লক্ষ্য করেছো, 2টি, একটি 2টি, এরা হলো পুং গ্যামেট বা শুক্রাণু। আর এইটা হলো ডিম্বাণু। তাহলে এই ডিম্বাণু এটা হলো স্ত্রী গ্যামেট, আর এরা হলো শুক্রাণু
এরা হলো পুং গ্যামেট, আর এই ডিম্বাণু স্ত্রী গ্যামেট। তাহলে কয়টা ডিম্বাণু? একটা। শুক্রাণু কয়টা? দুইটা। এখন এই শুক্রাণু ডিম্বাণুর মিলন হবে। শুক্রাণু ডিম্বাণুর কি হবে? মিলন হবে। তো শুক্রাণু যখন এই ডিম্বাণুর সাথে মিলিত হবে, এই কথাটাকে বলা হবে নিষেক। কি বলা হবে? নিষেক। আমরা জানি শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকে নিষেক বলে, কিন্তু শুক্রাণু তো দুইটা, তাহলে আরেকটা শুক্রাণু কি করবে? এই আরেকটা শুক্রাণু মিলিত হবে এই গৌণ কেন্দ্রিকার সাথে। তাহলে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে উৎপন্ন হয় জাইগোট, আর গৌণ কেন্দ্রিকা আর শুক্রাণুর মিলনের ফলে উৎপন্ন হয় শস্যকোষ। আর এই শস্যকোষের মধ্যে দেখা যায় 3টা নিউক্লিয়াসের মিলন ঘটে, এই জন্য এটা হয় ট্রিপ্লয়েড। এটা হয় ট্রিপ্লয়েড। আর এখানে যে জাইগোটটা তৈরি হয় সেই জাইগোটটা হয় ডিপ্লয়েড। তাহলে টোটালি আমরা লক্ষ্য করতেছি এখানে 2টা ঘটনা ঘটে। টোটালি 2টা ঘটনা ঘটে। একটা শুক্রাণু মিলিত হয় ডিম্বাণুর সাথে এবং অপর একটা শুক্রাণু মিলিত হয় গৌণ কেন্দ্রিকার সাথে। এই 2টা ঘটনাকে একত্রে বলা হয় দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। ডাবল ফার্টিলাইজেশন। তাহলে নিষেকের দ্বারা, অর্থাৎ শুক্রাণু যখন ডিম্বাণুর সাথে মিলিত হয় উৎপন্ন হয় জাইগোট, এটা হলো ডিপ্লয়েড। আর অপর একটা শুক্রাণু মিলিত হয় গৌণ কেন্দ্রিকার সাথে, সেখানে সৃষ্টি হয় ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস বা শস্য কোষ। শস্য কোষ। এখন এই কোষটা মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে শস্য টিস্যু সৃষ্টি করে। শস্য টিস্যু সৃষ্টি করে। তোমরা লক্ষ্য করতেছ এই যে জাইগোটটা যখন তৈরি হয়, অর্থাৎ নিষেক যখন হয়ে যায়, এই নিষেক হয়ে যাওয়ার পরে এই গর্ভাশয়টা আস্তে আস্তে ফলে পরিণত হয়। গর্ভাশয়টা আস্তে আস্তে ফলে পরিণত হয়, আর এই ডিম্বকটা বীজে পরিণত হয়। নিষেকের পর যখন নিষেক হয়ে যায়, গর্ভাশয় হয়ে যায় কি? ফল, আর ডিম্বকটা হয়ে যায় বীজ। তাহলে ফলের ভিতরে বীজ থাকে, ফলের ভিতরে বীজ অবস্থান করে। তাহলে বীজটা এই ফল দ্বারা আবৃত থাকে। এই জন্য এই উদ্ভিদকে বলা হয় আবৃতবীজী উদ্ভিদ। কি বলা হয়? আবৃতবীজী উদ্ভিদ। কেন বলা হয়? যেহেতু বীজ ফল দ্বারা আবৃত থাকে। এই ক্ষেত্রে আমরা একটু বলে রাখি, তাহলে নগ্নবীজী উদ্ভিদ কারা? যেই সমস্ত উদ্ভিদের এই গর্ভাশয়টা থাকে না। তাহলে গর্ভাশয় যদি না থাকে তাহলে তো ফল হবে না, ফল হয় না। কিন্তু তাদের ডিম্বক থাকে, তো বীজ হয়। তাহলে বীজ থাকে কিন্তু ফল থাকে না, তাহলে বীজটা তো উন্মুক্ত থাকে বা নগ্ন থাকে। ওই উদ্ভিদগুলোকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। যেই সকল উদ্ভিদের বীজ থাকে কিন্তু ফল থাকে না, আর ফল না থাকার কারণে বীজগুলো নগ্ন অবস্থায় থাকে, এদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে। যেমন সাইকাস, পাইনাস, নিটাম, এফিড্রা, জিঙ্কো বাইলোবা, এই উদ্ভিদগুলো। যাই হোক, তো আমরা এই ক্ষেত্রে একটু কথার দিকে খেয়াল করি যে এই যে জাইগোটটা তৈরি হইল, এই জাইগোটটা, তো এই জাইগোটটা থেকে আস্তে আস্তে মাইটোসিস বিভাজনের দ্বারা ভ্রূণ সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? ভ্রূণ। তাহলে আমরা জাইগোটটা থেকে যদি ভ্রূণ তৈরি হয়, তখন সেখানে কি কি জিনিস তৈরি হবে? কি তৈরি হবে সেখানে? একটু লক্ষ্য করি, সেখানে তৈরি হবে ভ্রূণকাণ্ড, ভ্রূণমূল, আর হইল বীজপত্র। যদি বীজপত্র 2টা তৈরি হয় তাহলে উদ্ভিদটা হইল দ্বিবীজপত্রী। আর যদি একটা বীজপত্র তৈরি হয়, একবীজপত্রী। বীজের ভিতরে একটা বীজপত্র থাকলে কি হয়? একবীজপত্রী। আর 2টা থাকলে দ্বিবীজপত্রী। তো এই বীজপত্রগুলো কার অংশ? উদ্ভিদের ভ্রূণের অংশ। তাহলে এই ভ্রূণ কোথায় থাকে? ভ্রূণ বীজের ভিতরে থাকে। আর বীজের ভিতরে আর একটা জিনিস থাকে, সেটা হলো শস্য। আমরা দেখেছি একটু আগে যে শস্য কোষ বা শস্য নিউক্লিয়াস তৈরি হয়েছে, সেইটা মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে যে টিস্যুটা তৈরি হয় এটা বলে শস্য। তাহলে টোটালি যখন এটা একটা বীজ হবে, তখন সেই বীজের মধ্যে কয়টা জিনিস থাকবে? 2টা জিনিস থাকবে। একটা হলো ভ্রূণ থাকবে আর শস্য থাকবে। শস্য থাকবে। এখন তোমাদের কাছে প্রশ্ন যে এই টোটাল বিষয়টা এখান থেকে যখন আমরা আলোচনা শুরু করেছি, এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে এই উদ্ভিদের জীবনচক্রের মধ্যে আমরা লক্ষ্য করলাম যে এই উদ্ভিদটা হইল স্পোরোফাইট। উদ্ভিদটা স্পোরোফাইট কেন? কারণ এই যে জাইগোট এখানে তৈরি হয়েছিল সেটা ডিপ্লয়েড। সেই জাইগোটটাই মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত তৈরি হয়েছে ভ্রূণ। আর এই ভ্রূণটা বীজের মধ্যে অবস্থান করে। সেই বীজের যখন অঙ্কুরোদ্গম হয় তখন এই ভ্রূণটার থেকে আস্তে আস্তে চারা তৈরি হয়।
তো চারা থেকে আস্তে আস্তে উদ্ভিদটা তৈরি হয়। তো এই উদ্ভিদটা তো ডিপ্লয়েড, এই উদ্ভিদটা ডিপ্লয়েড, এটা স্পোরোফাইট। এটা শুরু কিসের থেকে? জাইগোট থেকে, জাইগোট থেকে। এখন দেখো এই জাইগোটটা ডিপ্লয়েড, এই উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ফল ডিপ্লয়েড, এই সব কিছু ডিপ্লয়েড। আর এই ডিপ্লয়েড থেকে পরবর্তীতে একটা পর্যায়ে হ্যাপ্লয়েড এই গ্যামেটোফাইট সৃষ্টি হয়, ফুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট, এরা আবার হ্যাপ্লয়েড। এদের মধ্যে আবার শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, সেই শুক্রাণু ডিম্বাণুগুলো আবার মিলিত হয়ে জাইগোট তৈরি হয়, আবার ডিপ্লয়েড দশা শুরু হয়ে যায় কোনো জীবের জীবনচক্রে। এই যে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড, এই ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড দশার এই পর্যায়ক্রমিক আবর্তনটাকে জনুক্রম বলে। কোনো জীবের জীবনচক্রে ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড দশার এই পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। সপুষ্পক উদ্ভিদের মধ্যে এই সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান। এদের পূর্ণাঙ্গ যে রূপটা এটা হলো স্পোরোফাইট, আর এই স্পোরোফাইটের মধ্যে একটা সময় আবার এই গ্যামেটোফাইট সৃষ্টি হয়। তাহলে এই স্পোরোফাইট ও এই গ্যামেটোফাইটের এই পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে, যেটা সপুষ্পক উদ্ভিদ বা আবৃতবীজী উদ্ভিদের মধ্যে সুস্পষ্টভাবে বিদ্যমান। আশা করি পুরো বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।